ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে আজও ভিসির বাসভবনের সামনে ছাত্রদলের বিক্ষোভ, ক্লাস পরীক্ষা স্থগিত, মার্চ ফর জাস্টিস পালনের ঘোষণা। আগামীতে কখনো যেন একজন শিক্ষার্থী আর এ ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার শিকার না হয়। ছাত্রদল নেতা সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ আছে দাবি রুহুল কবির রিজভীর, গুরুত্বের সাথে খতিয়ে দেখার আহ্বান। ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা। আজও কাকরাইলের শিক্ষার্থীদের অবস্থান, যোগ দিয়েছেন প্রাক্তন ছাত্র আর শিক্ষকরা। ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে 7 দিনের আলটিমেটাম। আজ কর্মসূচির ইতি, শনিবার পুনরায় অবস্থানের ঘোষণা। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে আজ উত্তাল ক্যাম্পাস। প্রশাসনের ডাকা শোক দিবস ও ছুটির দিনে কোনো ক্লাস পরীক্ষা হয়নি। অবস্থান কর্মসূচি থেকে হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে ছাত্রদল। অভিযোগ, ভিসি ও প্রক্টর দায়িত্ব পালনে ব্যর্থ। এদিকে ক্যাম্পাস এলাকা নিরাপদ করতে মধ্যরাত থেকে দুপুর নাগাদ সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে ভিসির বাসভবনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি। একদিকে ভাই হারানোর ব্যথা, অন্যদিকে বিচারের দাবিতে বৃষ্টি উপেক্ষা করেই ঘণ্টা 3 চলে কর্মসূচি। নেতাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ, ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি তাদের। সাম্য একটা বৃহত্তর পলিটিক্যাল ছাত্র সংগঠনের নেতা বা কর্মী হয়েও সে তার জীবন নিরাপত্তা নেই, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? এজন্য আমরা মনে করছি এই প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পুরোই ব্যর্থ। এর আগে একটি খুন হয়েছে, পরবর্তীতে সাম্য হত্যাকাণ্ডের মাধ্যমে আরেকটি হত্যাকাণ্ড ঘটেছে। যাদের নির্লিপ্ততার মাধ্যমে এই হত্যাকাণ্ডটি ঘটেছে তাদেরকে অবশ্যই এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পদত্যাগ করতে হবে। সংগঠনটির সভাপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো ছাত্রলীগ লুকিয়ে আছে, এখনো গণহত্যার দোষর নীল দলের শিক্ষকরাও বহাল তবিয়তে। অবিলম্বে দাবি আদায় না হলে সাম্য হত্যার প্রতিবাদ ও ছাত্রলীগের বিচার চেয়ে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করবে ছাত্রদল। সাম্য হত্যার বিচারের দাবিতে যেভাবে আমরা রাজপথে থাকবো, যেভাবে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা রাজপথে থাকবো, ঠিক একইভাবে পুরো ছাত্র দলের নেতাকর্মীরা বলতে চায়, খুব দ্রুততম সময়ে সারা বাংলাদেশে এই ছাত্রলীগের বিচারের দাবিতে আবারও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করবো আমরা। শিক্ষার্থীদের হত্যাকাণ্ডের পরে সিদ্ধান্ত হয় ক্যাম্পাসের আশপাশের অবৈধ স্থাপনা ও মাদকের আখড়া উচ্ছেদে। মধ্যরাত থেকে প্রাথমিক অভিযানের পর সকাল থেকে উচ্ছেদ শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বুলডোজার ও এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয় উদ্যানের ভেতরে গজিয়ে ওঠা দোকানপাট। ঐতিহাসিক উদ্যান এবং এটি বিনোদনের জায়গা, জনসাধারণের জন্য উন্মুক্ত, কিন্তু মানুষ আসলে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে না। আমরা সেই উদ্দেশ্যে জনসাধারণ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, উন্মুক্তভাবে আনন্দ চিত্তে যেন তারা এখানে ঘোরাফেরা করতে পারে বা যে উদ্দেশ্যে আসে সেটি উদযাপন করতে পারে, সেই উদ্দেশ্যে আমরা এখানে যত অবৈধ স্থাপনা আছে সবকিছু উচ্ছেদ করেছি। ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষিত শোক দিবস এবং ছুটি পালন করা হয় বৃহস্পতিবার। হয়নি কোনো ক্লাস বা পরীক্ষা। দুপুরে ক্যাম্পাসের বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে একদিনের জন্য ধর্মঘট ঘোষণা করে সন্ত্রাস বিরোধী শিক্ষার্থীরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে তিনি এই হত্যাকাণ্ডের সাথে এই ঘটনা গুরুত্বের সাথে খতিয়ে দেখতে পুলিশের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে নিরাপদ ক্যাম্পাসের প্রত্যাশা থাকলেও এখনো ছাত্রদের রক্ত ঝরছে। অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো বিশেষ রাজনৈতিক দল বা আদর্শের মানুষকে বিশেষ সুবিধা দিলে তার পরিণতি ভালো হবে না। যারা দেশের স্বাধীনতার পক্ষে, যারা জাতীয় সঙ্গীতের পক্ষে, যারা জাতীয় পতাকার পক্ষে, তাদের জীবন চলে যায়। আমি এই জন্যই বলেছি যে নিশ্চয়ই এর পিছনে কোনো রাজনৈতিক কারণ আছে। কারণ
সে ফেসবুকে যারা আন্দোলন করছিলেন জাতীয় সঙ্গীত নিষিদ্ধে তাদের বিরুদ্ধে তার একটা বার্তা ছিল। শিক্ষার্থীদের ৩ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইস উদ্দিন। কাকরাইলে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। অংশ নিয়েছেন শিক্ষকদের একাংশ। বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থা নিশ্চিত এবং আবাসন বৃত্তি সহ ৩ দফা দাবিতে এই কর্মসূচি চলছে। বুধবার রাত থেকে কাকরাইলের সড়কে শিক্ষার্থীরা অবস্থান নেন, অনেকে সড়কে শুয়ে রাত কাটান। আর শিক্ষার্থীদের অভিযোগ, অতীতে বারবার আবাসন সংকট সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা আর বাস্তবায়িত হয়নি। এবার দাবিগুলোর পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া ক্যাম্পাসে ফিরবেন না। একই সাথে বুধবার আইনশৃঙ্খলা বাহিনীর হামলার বিচারের দাবি তোলেন শিক্ষার্থীরা। যে পুলিশগুলো আমাদের প্রক্টর, আমাদের শিক্ষক, আমাদের ছাত্র ছাত্রীদের উপর হাত তুলেছে, তাদের কাছে ক্ষমা চেতে হবে এবং তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। কেন তারা আমাদের উপর আক্রমণ করলো? এই জব ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা উপদেষ্টাকে দিতে হবে। আমরা শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী আমরা কিন্তু এই দাবির ক্ষেত্রে একাকার। গভর্নমেন্টে যারা আছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দায়িত্বে যারা আছেন, খুব দ্রুত এই ব্যাপারে তারা একটা সুরাহা দিবেন। এ বিষয়ে খোঁজ খবর রাখছেন সহকর্মী রিয়াজ রায়হান। তিনি অপেক্ষা করছেন কাকরাইলে। রিয়াজ, এই মুহূর্তে শিক্ষক এবং শিক্ষার্থীদের যে অবস্থান কর্মসূচি চলছে সে সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। কি কর্মসূচি চলছে এখন? গতকাল থেকে যেটি চলছিল মূলত ৩ দফা দাবিতে, সেটি এখন পর্যন্ত বলবৎ রয়েছে। কিছুক্ষণ আগে এখানে তুমুল বেগে বৃষ্টি শুরু হয়েছিল এবং এখন কিছুটা থেমেছে বটে, কিন্তু বৃষ্টির প্রকোপটা কমেনি। তার মধ্যেই শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং শিক্ষক শিক্ষার্থী সবাই মিলে এই যে আন্দোলনটি শুধুমাত্র এখন আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নয়, এটি শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের আন্দোলন। এবং তারা বলছেন যে এই যে ৩ দফা মূল যে দাবির ছিল সেই দাবির প্রেক্ষিতে তারা বেশ কয়েক বছর ধরে আন্দোলন করছেন এবং এটি অনেক দীর্ঘদিনের আন্দোলন এবং সেই দীর্ঘদিনের আন্দোলনের এবং বিভিন্ন আশ্বাস যেগুলো দেওয়া হয়েছিল সেই আশ্বাসগুলো পূরণ না হওয়ার প্রেক্ষিতে যে ক্ষোভগুলো তারা বেঁধেছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে আজকের এই যে চূড়ান্ত পর্যায়ের আন্দোলন হিসেবে তারা এটিকে দেখছেন। এবং গতকালকে এখানে পুলিশি হামলা অভিযোগ করেছেন এবং বলছেন যে পুলিশি বাধা এবং শিক্ষক শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা করেছে, তার বিচার তারা দাবি করছেন। অর্থাৎ এর সঙ্গে মূল যে আগে যে 3টি দাবি ছিল তার সঙ্গে যারা হামলা করেছেন গতকালকের আন্দোলনে তাদের বিচারের আওতার আনারও দাবি উঠেছে, অর্থাৎ 4 দফা দাবি এখন যোগ হয়েছে। কিছুক্ষণ আগে শিক্ষকরা এখানে যেটি অনানুষ্ঠানিক বলছিলেন যে তারা মূলত বিশ্ববিদ্যালয় এই যে দাবি সেই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়কে একেবারে শাটডাউন যেটিকে বলা হয়, অর্থাৎ একেবারে বন্ধ করে দেওয়ার ঘোষণা তারা দিয়েছেন। তবে যদিও সেটি এখনও আনুষ্ঠানিকভাবে বা লিখিতভাবে কোনো শিক্ষকের পক্ষ থেকে বা শিক্ষক সমিতির পক্ষ থেকে বলা হয়নি, তবে শিক্ষক সমিতির নেতারাও একাত্মতা পোষণ করেছেন বা শিক্ষক সমিতির নেতারা অনানুষ্ঠানিকভাবে যেটি বলছেন যে তারা এই দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় সব ধরনের কার্যক্রম, ক্লাস পরীক্ষা থেকে শুরু করে সব ধরনের কার্যক্রম থেকে তারা বিরত থাকবেন, অর্থাৎ একেবারে কমপ্লিট শাটডাউন বলতে যেটি বোঝায় সেটি দিকে তারা এগোচ্ছেন এবং বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সেই কর্মসূচি তারা পালন করবেন। শুনছিলাম। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ রিয়াজ। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করেছে তার কর্মী সমর্থকরা। নগর ভবনের সামনে অবস্থান নেয় ওই সড়ক 2.5 ঘন্টা বন্ধ থাকে। এতে করে যানজট ও ভোগান্তিতে পড়েন নগরবাসী। শনিবার আবারও আন্দোলনের ঘোষণা দিয়ে বেলা 1:30টার দিকে নগর ভবন ছেড়েছেন বিক্ষোভকারীরা। সকালেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে অবস্থান নেন কয়েকশো ঢাকাবাসী। প্লাকার্ড, স্লোগানে একটাই দাবি, নগর পিতার আসনে বসানো হোক বিএনপি নেতা ইশরাক হোসেনকে। নেতাকর্মীরা বলেন, নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাককে মেয়র ঘোষণা করলেও হয়নি তার শপথ অনুষ্ঠান। অভিযোগ, একটি গোষ্ঠী আদালতের রায় বাস্তবায়ন হতে দিচ্ছেন না, কারণ কর্পোরেশনের নানা কাজে তারা লাভবান হচ্ছেন। ছাত্ররা বর্তমানে এই গুরুহাট থেকে শুরু করে প্রত্যেকটা টেন্ডারের সাথে জড়িত। এর জন্য আমাদের মেয়রকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ নিতে দিচ্ছে না। এখন দেখছি আমরা এই সরকার এখন তালবাহানা করছে। হাইকোর্টে রায় দিয়েছে, তারপরও গরিবসী করছে। কেন গরিবসী করছে? 2.5 ঘন্টা বিক্ষোভ শেষে সামনের সড়ক ছেড়ে নগর ভবনের লবিতে অস্থায়ী মঞ্চ বানিয়ে বক্তব্য দেন বক্তারা। বলেন, সরকার যদি এবারও শপথ পড়াতে গড়িমসি করে তাহলে আর অপেক্ষা করবেন না তারা, নিজেরাই মেয়রকে শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে দেবেন। আমরা আমাদের যে মেয়র তাকে
শপথ বাক্য পাঠ করিয়ে অনেকে বিলম্বে তাকে মেয়র পদে অধিষ্ঠিত করা হোক। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি বিগত আমলের এই ফ্যাসিস্ট হাসিনা সরকার আর এই সরকারের চরিত্র প্রায় কাছাকাছি। আন্দোলনের মাধ্যমে আমরা অকার্য করে দেব এবং আগামী দিনে এই সিটি কর্পোরেশনে আমরা নগরবাসীকে নিয়ে ট্যাক্স হাসনা বন্ধ করে দিতে বাধ্য হব। শনিবার সকাল 10টায় আবারও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে অবস্থানের ইতি টানেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ মিছিল করতে করতে আমরা প্রেস ক্লাবে যাব। প্রেস ক্লাব হয়ে আমরা সচিবালয় ঘুরে আবার এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই স্থানে এসে আমরা আবারও কথা বলব। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। সবার মধ্যে ঐকমত্য সৃষ্টি জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য, যেন আগামী দিনগুলোতে দেশের রাজনীতির পথরেখা তৈরি সম্ভব হয় কথা বলেছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনে এলডি হলে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাথে সংলাপে এসব কথা বলেন তিনি। আলী রিয়াজ আরও বলেন, ঐকমত্য সৃষ্টির দায়িত্ব কেবল কমিশনের নয়, দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই রাজনৈতিক দলগুলোকে অগ্রসর হতে হবে। জানান, প্রাথমিক পর্যায়ে যে বিষয়গুলোতে ভিন্নমত আছে সেগুলো নিয়ে দ্রুততার সাথে আবারও আলোচনা করতে হবে। এ সময় বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে বিরোধের বিষয়গুলোই নিরসন করতে হবে আর পরিবর্তনের আকাঙ্ক্ষা পূরণ করে এমন জাতীয় সনদ তৈরি করতে হবে। বিভিন্ন সংস্কার কমিশনের পাঠানো প্রতিবেদনে যে সমস্ত সুপারিশ আছে তার মধ্যে একটা ঐক্যমত্য তৈরি করা, যাতে করে বাংলাদেশের আগামী দিনগুলো রাজনীতির ক্ষেত্রে আমরা একটা পথরেখা তৈরি করতে পারি। পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে এখানে অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো দেশের শাসন প্রশাসন কাঠামোর মধ্যে যেমন পরিবর্তন লাগবে, রাজনৈতিক দলগুলোর মধ্যেও পরিবর্তন লাগবে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিফট আপিলের শুনানি 26 মে। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চে এ বিষয়ে শুনানি শুরু হয়। শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অনিক আর হক। এর আগে গত বছর 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের করা আপিল মঞ্জুর করে ওই রায় দেওয়া হয়। পরে 19 মার্চ এই মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষের আইনজীবীদের প্রত্যাশা, হাইকোর্টের আদেশ বহাল থাকবে আপিল বিভাগেও। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। আলোচিত ঘটনার পর হত্যা বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা হয়। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন, 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। রাষ্ট্রপক্ষে ওনারা যেই পয়েন্টের উপরে আর্গুমেন্ট প্রেস করতেছেন, এই পয়েন্টে ওনাদের লিভের গ্রাউন্ডে ত্রুটি আছে অথবা সঠিকভাবে ওটা গ্রাউন্ড নেওয়া হয়নি। তো যার জন্য অনারেবল চিফ জাস্টিস সাহেব বললেন যে তাইলে আপনারা আপনাদের গ্রাউন্ড ঠিক করেন এবং এটা ঠিক করে আসেন, এবং পরবর্তী ধার্য তারিখ দিল এই মাসের 26 তারিখে। 15 বছরে কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকতা সাধারণ মানুষের অধিকার হরণ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এই কার্যক্রমের জন্য যারা দায়ী তাদের এর জন্য ক্ষমা চাইতে হবে, তাতে জনগণের আস্থা ফিরবে বলে মনে করেন তিনি। গণমাধ্যমের হালচাল বিষয়ক আলোচনায় বক্তারা বলেছেন, এখনো মগজে ফ্যাসিবাদের চর্চা, উস্কানিমূলক সংবাদের কারণে গণমাধ্যমের কার্যক্রম নিয়ে শঙ্কা রয়েই গেছে। 5 আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল নিয়ে আলোচনা। ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাইয়ের ব্যানারে প্রেস ক্লাবে এমন আয়োজন। যারা জুলাই স্পিরিটকে ধারণ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বেশ কয়েকটি গণমাধ্যমের কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বক্তারা। তেল দেয়া, তাদের গুণগান করা, তাদের তোষামোদি করা ছিল গণমাধ্যমের কাজ। এ সময় পিআইবির মহাপরিচালক বলেন, দীর্ঘদিন ধরে মিডিয়া ইঞ্জিনিয়ারিং হয়েছে, ফ্যাসিবাদী কাঠামো এখনো সক্রিয়। অন্তর্বর্তী সরকার ব্যবস্থা অস্থিরতায় ফেলতে একটি গোষ্ঠী কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। ফ্যাসিবাদী কাঠামো যদি বিলোপ না করেন, আপনি কিসের উপর সংস্কারের খুঁটি পত্তন করবেন? আপনার ভীতি তো ভেজালে আছে। বাংলাদেশে কোনো নরম পন্থা কাজ করছে না। ফ্যাসিবাদী পন্থায় ফ্যাসিবাদী সরকার যেভাবে আন্দোলনকে ট্রিট করতো সেভাবে ট্রিট না করলে কেউ কথা শুনছেন, বুঝতেও চাচ্ছে না। তার মানে আমরাও একই পদ্ধতিতে অভ্যস্ত হয়ে গেছি।
ফ্যাসিবাদ তো একটা মানে মানসিকতা, এটা তো অমুক ব্যক্তি না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 15 বছরে মানুষের অধিকার হরণ করেছে সাংবাদিকতা। যারা এজন্য দায়ী তাদের ক্ষমা চাইতে হবে। সাংবাদিকতায় তৈরি করতে হবে নতুন অর্থনৈতিক কাঠামো। জার্নালিজম গত 15 বছরে বাংলাদেশের মানুষকে অধিকার হরণ করেছে। আমি এইটা বলতে হবে যে না, আমার এই অধিকার হরণ করেছে, আই এম সরি। আপনাকে এই সরি বলতে হবে, নতুবা আপনাকে অন্তত নিজের মধ্যে ইন্টারনাল একটা কমিশন করে বলতে হবে যে না, আমি এই সময় এই জায়গায় আমার জার্নালিজমের ফেলিউর ছিল। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এটা আপনার বলতে হবে যাতে আপনি নতুন শুরু করতে পারেন ভালোভাবে, মানুষ যাতে আপনার উপর আবার ট্রাস্টটা ফিরে পায়। শফিকুল আলম আরও বলেন, গণমাধ্যমের অধিকার ও স্বাধীনতা বজায় রাখতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। সেই সাথে গণমাধ্যমকে সোশ্যাল মিডিয়া গাইডলাইন অনুসরণের আহ্বান জানান তিনি। সোশ্যাল মিডিয়া গাইড প্রত্যেকটা নিউজ পেপারে লাগবে, প্রত্যেকটা মিডিয়ার লাগবে। আপনার সাংবাদিক কি লিখছেন, আপনার সাংবাদিক যেটা লিখছেন সেটা কি আপনি কি ওন করেন কিনা, আপনার সাংবাদিক যে মতামত দিচ্ছেন সেটা কি আসলে নিউজ পেপারের মতামত কিনা। অপতথ্য মোকাবেলা ও সাংবাদিকদের পেশাগত চর্চা বৃদ্ধিতে আরও সক্রিয় হতে অনুরোধ করেন বক্তারা। নতুন বাংলাদেশে মিডিয়া ফ্রিডম সবার জন্য থাকুক। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। দুই উপদেষ্টার সাবেক এপিএস ও পিও এবং এনসিপির সাবেক নেতা সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে অনুসন্ধানে টিম গঠন করেছে দুদক। তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে দুদকের সেগুনবাগিচা কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। মাসখানেক আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে, সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবির বিরুদ্ধে শত কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ উঠছে। একইভাবে এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠে। এসব দুর্নীতির বিষয়ে গোয়েন্দা অনুসন্ধানে প্রাথমিক তথ্য পাওয়ায় গেল 4 মে অনুসন্ধান শুরু করে দুদক। প্রবাসীদের নানা সমস্যা সমাধানে 19 দফা দাবি জানিয়েছে বাংলাদেশি প্রবাসী অভিবাসী পরিষদ। দুপুরে রাজধানীর প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলনে এবং মানববন্ধনে তারা এই দাবি জানিয়ে বলেছেন, বিদেশে আটক ও কাগজপত্র জটিলতায় শ্রমিকদের দ্রুত মুক্তির জন্য কূটনৈতিক হস্তক্ষেপ করতে হবে। চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের শিকার প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান তারা। এছাড়া বিদেশি দূতাবাসগুলোতে দুর্নীতিমুক্ত প্রবাসী বান্ধব সেবা নিশ্চিত করার পাশাপাশি বিদেশে মৃত্যুবরণকারী প্রবাসীদের মরদেহ ফিরিয়ে আনার সরকারি সহায়তা দেওয়ার কথাও জানিয়েছেন তারা। আকামা ভিসা সমস্যা থাকায় শ্রমিকদের জন্য সাপোর্ট ফান্ড আইনি সহায়তা দিতে হবে। প্রবাসে জন্ম নেওয়া সন্তানদের জন্য দেশে শিক্ষার কোটা বৃত্তি ব্যবস্থা করতে হবে। প্রবাসীদের প্রতারণার শিকার ক্ষতিপূরণ আদায়ে প্রবাসী অভিযোগ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদনের প্রস্তাবনা বাতিল এবং পুনঃপ্রতিবেদনের দাবি জানিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানিয়েছেন। ডিএমএফ ডিগ্রিধারীদের মেডিকেল অফিসার হিসেবে স্বীকৃতি প্রদান, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের চাকরিতে 10ম গ্রেড বাস্তবায়নের দাবি করেন তারা। এছাড়াও ডিএমএফ চিকিৎসকদের বিএমডিসি থেকে পেশাগত রেজিস্ট্রেশন সনদ প্রদান বহাল রাখা, কমিশনের প্রস্তাবনায় ডিপ্লোমা চিকিৎসকদের ইতিবাচকভাবে উপস্থাপন করা সহ নানা প্রস্তাবনা তুলে ধরা হয় সংবাদ সম্মেলন থেকে। বড়ই পরিতাপের বিষয়, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন তৃণমূল স্বাস্থ্যসেবায় যাদের ভূমিকা অনস্বীকার্য তারা তাদের চৌকস দৃষ্টি এড়িয়েছেন। গ্রামীণ স্বাস্থ্যসেবায় যারা দিবানিশি শ্রম ঘাম দিয়ে সেবা প্রদান করেছেন তাদের অবদানকে অস্বীকার করেছেন। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরুইছড়া সীমান্ত দিয়ে আরও 14 জনকে পুশিন করেছে বিএসএফ। সকালে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিজিবি। এর মধ্যে 4 শিশু, 6 জন নারী এবং 4 জন পুরুষ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা তারা সবাই বাংলাদেশি এবং পরিচয় নিশ্চিত করতে জিজ্ঞাসাবাদ করছে বিজিবি। গেল কয়েকদিনে মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে 15 জন আর বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে 2 দফায় 103 জনকে পুশিন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।